আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে শিরোপা জিতল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। আগের প্রক্রিয়ায় ইসি গঠনের পক্ষে মত জাসদের, সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সার্চ কমিটি করার প্রস্তাব। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী বিএনপির সমাবেশ। হবিগঞ্জে পুলিশের সাথে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ৬ দিনের সফরে মালদ্বীপে প্রধানমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈত কর পরিহারে চুক্তিকাল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ছাত্রীরাও থাকতে পারবেন, লিগ্যাল নোটিশের পর আগের বিধান বাতিল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। খেলার ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন শাহিদা আক্তার রিপা। টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন তিনি। শিরোপা জিতায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরাগ আরমানের রিপোর্ট। বল দখল আর প্রতিপক্ষের উপর আক্রমণ সবকিছুতে শ্রেষ্ঠত্ব দেখিয়ে ভারতকে হারিয়ে প্রথমবার আয়োজিত সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশের কিশোরীরা। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দেই এমন উচ্ছ্বাস তাদের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপ পর্বের জয়টি ফাইনালে ভারতের বিপক্ষে উজ্জীবিত করে মারিয়া মান্ডার দলকে। তাতে ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, হয়নি ভারতীয় ডিফেন্ডারদের দৃঢ়তায়। বাংলাদেশের গোল আবেদনও আমলে নেননি নেপালি রেফারি অঞ্জনা রায়। এগিয়ে এসে বলটা ধরতে পারেনি, তারপর সুযোগ ছিল এবং ২৫ মিনিটে আবারও দুর্ভাগ্যের শিকার স্বাগতিকেরা। আনাই মগনের শট প্রতিহত হয় বারে লেগে। এভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ। আনিশকা আরও একবার ধন্দে পড়ে গিয়েছিলেন। বিরতি থেকে ফিরেই গোল বঞ্চিত বাংলাদেশ। ৪৬ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ভলি পোস্টে লেগে হয় প্রতিহত। ৭৫ মিনিটে জটলার ভেতর থেকে বাংলাদেশ গোল পেলেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। জটলার ভেতর থেকে এখন সুযোগ আছে, রেফারির বাঁশি অবশ্য আগেই বেজে গেছে। অবশেষে খেলার ৮০ মিনিটে জয়ের কাঙ্ক্ষিত মুহূর্তটা পায় লাল সবুজের দল। রিপার ব্যাকহিল থেকে আনাই মগিনী দারুণ এক গোলে আনন্দের উপলক্ষ এনে দেন। বিজয় উৎসবে মেতে ওঠে মাঠ ভর্তি দর্শক। এই জয়ে উৎফুল্ল খেলোয়াড় ও কর্মকর্তারাও। যে উৎসবের আগে বাঁধ ভেঙেছে, আমরা সবাই ভালো খেলেছি, এর জন্যই আমরা গোল দিতে পেরেছি এবং আমরা জয় দিতে পেরেছি। যেভাবে আমরা কষ্ট করেছি এবং মেয়েরা যে কষ্ট করেছে তারই প্রতিফলন আজকে তারা পেয়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্টে বরাবরই সাফল্য পেয়ে এসেছে বাংলাদেশের কিশোরীরা। এবারও তার ব্যতিক্রম হলো না। বিজয়ের মাস ডিসেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সুবর্ণ জয়ন্তীর আনন্দকে আরও বাড়িয়ে তুলল আনাই মগিনী মারিয়া মান্ডারা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। আগের মতোই সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপে সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সার্চ কমিটির সদস্যদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে দলটি। সংলাপ শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেন, নির্বাচনের মতোই সংলাপও বানচাল করতে চায় বিএনপি। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ডাকা সংলাপে দ্বিতীয় দিন অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল যোগ দেয় সংলাপে। প্রায় ১.৫ ঘন্টার সংলাপ শেষে দলের প্রস্তাব সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাসদ সভাপতি। গত কয়েকটা নির্বাচন অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে হয়েছে, কখনো বিতর্ক দেখা দিয়েছে, কখনো বিতর্ক দেখা দেয়নি। সুতরাং আমরা সংলাপের মধ্য দিয়ে, অংশগ্রহণের মধ্য দিয়ে যতদূর সম্ভব আমরা একটা বিতর্কের ঊর্ধ্বে একটা দক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার রাষ্ট্রপতির উদ্যোগকে সহযোগিতা করা বাঞ্ছনীয় মনে করেছি। সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। এ সময় সংলাপ নিয়ে বিএনপির নেতিবাচক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। রাষ্ট্রপতির এই উদ্যোগটাকে স্বাগত না জানিয়ে যারা
নাকচ করে দিচ্ছেন, তারা কিন্তু সংলাপ প্রক্রিয়াটাকে বানচাল করতে চাচ্ছেন। তো এই বানচাল করার ঘটনাটা আমরা দেখেছি যে যারা নির্বাচনই বানচাল করতে চান তারা সংলাপও বানচাল করবেন। জাসদ সভাপতি জানান, সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠনের জন্য কারো নাম প্রস্তাব করেননি তারা। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে সার্চ কমিটি অবিলম্বে গ্রহণ করবেন। সার্চ কমিটি যদি এই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে কোনো নাম চায় তাহলে সেখানে আপনারা সহযোগিতা করবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে দলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অর্ধ শতাধিক নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এ সমাবেশ ডাকা হয়। এদিকে টাঙ্গাইলে এক সমাবেশে লোক দেখানো সংলাপ না করে পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী হবিগঞ্জে সমাবেশ শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যায়। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে গেলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। প্রায় 2 ঘন্টার বেশি সময় দফায় দফায় চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সহ কমপক্ষে 50 জন আহত হয়। কিন্তু ওদের যখন ঢাকা থেকে লিডার আসছে, তারপর ওরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে এসে হঠাৎ করে আমাদের উপর আতঙ্কিত হামলা চালায়। আমাদের গাড়ি আটকে দিয়েছিল, অনেকক্ষণ পর্যন্ত আমরা বসেছিলাম এবং আমাদের এই ভিতর থেকে আমাদের কর্মী নেতারা মিছিল করে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের ব্যারিকেড থেকে আমাদেরকে ছাড়িয়ে এনেছে। এদিকে টাঙ্গাইল জেলা সদর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই বহন করতে হবে। আমরা বারবার বলেছি যে আপনারা এই মানবিক দেবেন না, তাও তারা শুনছে না। বন্ধুরা, আইন দেখা আইন মন্ত্রী কালকেও বলেছে যে আইনের বাইরে আমরা যেতে পারবো না। আমি তোমাদের নিজেদেরকে আইন হয়ে বসে আছে। সংলাপ খেলা শুরু হয়ে গেছে আমার। আর এই নির্বাচন কমিশন করে কি হবে? যে সরকার আছে সে সরকারই তো এই নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে একই দাবিতে বগুড়ায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পতনের এক দফা আন্দোলনে নামবে বিএনপি। যশোর টাউন হল মাঠে সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আরেকটি প্রশ্নে নির্বাচন করতেই সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। যে কোনো মূল্যে একতরফা নির্বাচন প্রতিহত করা হবে বলেও জানান তিনি। এই সরকারের অধীনে নির্বাচন কমিশন তো দূরের কথা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। জেলায় জেলায় সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সমাবেশ করে স্থানীয় বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। 6 দিনের সরকারি সফরে মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে 3টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি রাজধানী মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে আগামীকাল দুদেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈতকর পরিহার সংক্রান্ত 2টি চুক্তি সই হবার কথা রয়েছে। এছাড়াও স্বাস্থ্যসেবা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সই হবে 2টি সমঝোতা স্মারক। বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলেহ। এ সময় বাংলাদেশ সরকারের প্রধানকে দেয়া হবে গার্ড অব অনার। ওই দিনই প্রেসিডেন্ট প্রাসাদে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা করবেন 2 নেতা। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলেহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে
ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা। এর আগে দুপুরে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের না থাকার বিধান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই নিয়ম বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর AKM গোলাম রব্বানী। তিনি আরও বলেন, বিবাহিতরা আবাসিক হলে থাকলেও অন্তঃসত্ত্বা অবস্থায় পরিবারের সাথে শিক্ষার্থীদের থাকা সমীচীন বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক মেয়েদের বিবাহ ও অন্তঃসত্ত্বা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বিধিনিষেধ রহিত করা হয়েছে। তবে এই অন্তঃসত্ত্বা শিক্ষার্থী, মাতৃত্ব এবং শিশুর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে পারিবারিক পরিচর্যায় থাকাটা এ সময়ে বিশ্ববিদ্যালয় সমীচীন দরকার। এর আগে অন্তঃসত্ত্বা এবং বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না পারার বিধান বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আইনজীবী শিশির মনির এই নোটিশ পাঠান। হুমায়ুন চিশতি রিপোর্ট। বিবাহিত হওয়ার কারণে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর আবাসিক হলের সিট বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের হলের আবাসিক ছাত্রীদের সিট বর্ণন সম্পর্কিত ও অন্যান্য শৃঙ্খলামূলক বিধিতে বলা হয়েছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে, অন্যথায় নিয়ম ভাঙার কারণে তার সিট বাতিল হবে। শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে পড়ালেখার সুযোগ দেওয়া হবে, তবে অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবে না। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এমন বৈষম্যমূলক নিয়ম বাতিল চেয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়। উপাচার্য সহ রেজিস্ট্রার আছেন, প্রক্টর আছেন, সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্ট আছেন, যারা এই নিয়ম মেনে ছাত্রীদের প্রতি এই ধরনের কথা বলছেন এবং নোটিশ দিচ্ছেন। এক ধরনের পার্টি আছি আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আর সেকেন্ড ওয়ান ইজ, যারা এরকম হলে আছেন বিবাহিত, তাদের একটা বড় অংশ এসেছে। আরেকটা অংশ এসেছে হলে আছেন বিবাহিত এবং সন্তান ধারণ করেছেন, এরকম ছাত্রীরাও এসেছে। আইনি নোটিশে বলা হয়েছে, এই বিধানের ফলে বিবাহিত শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। বিশ্ববিদ্যালয়ের এমন নিয়ম সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 27 এবং 28-এর ক্লিয়ার ভায়োলেশন। এবং এখানে বলা আছে, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী এবং লিঙ্গ নির্বিশেষে কারোর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। যদি তাই হয়, তাহলে একজন নারী বিবাহিত হয়েছে, তিনি হলে থাকবেন, হলের ছাত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেই মানদাতা আমলের ধারণা আর ব্রিটিশ আমলের সেই চিন্তাভাবনা, এগুলি থেকে বেরিয়ে আসা উচিত। 3 কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে আইনি প্রতিকার চেয়ে রিট করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা আত্মসাতের ঘটনায় মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস পাওয়া নিরঞ্জন ও শাহজাহানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া তাদের খালাসের রায় বাতিল করে কেন সাজা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বিচারপতি M এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা আত্মসাতের ঘটনায় মানি লন্ডারিং আইনের মামলায় খালাস পাওয়া নিরঞ্জন ও শাহজাহানের বিরুদ্ধে হাইকোর্টে মঙ্গলবার আপিল করে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ফার্মার্স ব্যাংকে হিসাব খোলেন শাহজাহান ও নিরঞ্জন। তাদের আবেদনে ঋণ অনুমোদন হয়, ফলে তারা অপরাধ সংগঠনে প্ররোচনা দিয়েছেন। ওনারা যদি আবেদন না করতো, এত বড় স্ক্যাম প্রাক্তন প্রধান বিচারপতির পক্ষে করা সম্ভব হতো না। কাজেই তারা সুবিধাভোগী না হলেও তারা প্ররোচনা দানকারী। তারা প্ররোচনা হিসাবে সিনহা সাহেবের কথায় তারা এখানে সই দিয়েছেন। কাজেই তারা অপরাধকে এড়াতে পারে না। দুদকের আইনজীবী আরও জানান, অপরাধের সহযোগী হিসাবে তাদের খালাসের বিরুদ্ধে দুদকে আপিল করে। বিচারিক আদালত একটা ডিফারেন্ট ভিউ নিলেন, ওরা সুবিধাভোগী না। আমাদের কথা হলো উনি সুবিধাভোগী কিনা এটা দেখা না, উনি অপরাধে ওনার সহযোগিতা আছে কিনা সেটা সাক্ষ্য থেকে পাচ্ছি আমরা। সেই জন্য আমরা দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আপিল করবে। আজকে আপিল শুনানির জন্য গ্রহণ করেছে এবং আসামিদেরকে অতি সত্বর বিচারিক আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। গত 9 নভেম্বর এই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া মামলায় 8 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অপরাধ প্রমাণিত না হয় 2 জনকে খালাস দেন আদালত।
এছাড়া এসকে সিনহার 78 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে 2019 সালের 10 জুলাই এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বিরোধী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র জানান, নারীর সক্ষমতা বাড়াতে নানা রকম উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সবাই মিলে সবার ঢাকা, নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা, এই প্রতিপাদ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নারী পুরুষের বৈষম্য দূর করতে কাজ করার কথা জানিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, সমান অধিকার নিশ্চিত করতে নানা রকম উদ্যোগ নেয় পরিস্থিতি এখন বদলেছে অনেকটাই। সকলের জন্য এই শহর, এখানে কোনো ধরনের নারী পুরুষ শিশু কারোর কোনো ভেদাভেদ থাকতে পারবে না বলে আমরা মনে করি। অধিকারের দিক দিয়ে কিন্তু কাউকে খর্ব করা যাবে না। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, নারীর প্রতি অত্যাচার নির্যাতন বন্ধে দেশে অনেক আইন রয়েছে, নারীরা যাতে তার অধিকার নিয়ে সমাজে চলতে পারে সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। আমরা চাই যে সমাজে নারীরা অধিকার নিয়ে বেঁচে থাকুক, নারীদের যে অধিকার সেটা পুরুষদের অধিকার সে সমান এবং তার মধ্যে কোনো ভেদাভেদ নাই, এইটা বিশ্বাস করে এইটা স্বীকৃতি দিয়ে তারা সমাজের সম্মানের সাথে থাকুক, এটাই এই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের 2 জন সহ কয়েকজনকে সিটি কর্পোরেশনে চাকরি দেওয়া হয়। একই সাথে মুক্তিযোদ্ধা কাউন্সিলরদের দেয়া হয় সংবর্ধনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বহিষ্কৃত সেনাবাহিনীর মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এই মুহূর্তে কোথায় রয়েছে তা নিশ্চিত নয় র্যাব। দুপুরে কারণ বাজার মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, পলাতক মেজর জিয়া দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে মেজর জিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আমাদের অভিযান চলমান রয়েছে, আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে, যে আমাদের র্যাব সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। সে দেশের বাইরে থাকে, দেশে এনে বিচারাধীন ব্যবস্থা করব, দেশের ভিতরে যদি থাকে আমাদের অভিযান অব্যাহত রেখেছি, আমরা ইনশাল্লাহ দেশে তাকে খুঁজে বের করব। মুক্তিযুদ্ধ চেতনায় দেশ গড়তে কবিতা পাঠ ও কাব্য চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী শিল্পকলা একাডেমি চিত্রশালায় আবৃত্তি শিল্পী সংসদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করে বলেন, অসাম্প্রদায়িক মূল্যবোধ নিয়ে ৭১-এ দেশ স্বাধীন হলেও অনেক ক্ষেত্রে আমাদের সমাজ সেই চেতনা থেকে দূরে সরে এসেছে। দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতির কবিতা আবৃত্তির এই অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অভিনয় ও আবৃত্তি শিল্পী সুবর্ণা মোস্তফা। মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সমাজ জীবনে যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে হয় এবং যেই চেতনা নিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে সেই চেতনার ভিত্তিতে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে হয়, তাহলে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় গুলজার খাল সংলগ্ন হেলে পড়া ভবনগুলো সিলগালা করে দেওয়া হলেও এখনও ভাঙার কাজ শুরু করেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তবে দ্রুত সময়ের মধ্যে ভবনগুলো ভেঙে ফেলতে আগামীকালের মধ্যেই সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে সিডিএ কর্তৃপক্ষ। এছাড়াও এই এলাকায় আরও এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ স্থাপনা আছে কিনা তা খতিয়ে দেখতে একটি টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিডিএ বলছে, সরকারি জায়গা দখল করে ও ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটেছে। 2019 সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরুর পর ভবন মালিকদের নিজ উদ্যোগে তাদের স্থাপনা ভেঙে ফেলার নোটিশ দেওয়া হলেও তারা তা মানেনি। এ কারণে তাদের এ ক্ষয়ক্ষতির দায় নেবে না সিডিএ। দুটো বিল্ডিংই হেলে গেছে এবং এটা ঝুঁকিপূর্ণ। আমাদের নিয়মটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ যখনই হয় তখন আমরা কিন্তু এটা সিটি কর্পোরেশনকে রেফার করি। আমরা সিটি কর্পোরেশনকে আজকে কালকের মধ্যে আমরা চিঠি দিয়ে জানা দিচ্ছি এই দুটো ঝুঁকিপূর্ণ এবং তারা এটা ভেঙে ফেলার ব্যবস্থা করবে। ভেঙে ফেলাটা সিটি কর্পোরেশনের দায়িত্ব।
দেশের উন্নয়ন সহ মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দিনাজপুরের বিরামপুরে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় বিরামপুর উপজেলায় গণস্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রায় 1000 কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌরসভার মেয়র আক্কাস আলী ও গণস্বাস্থ্য হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিরে দেখা 2021। করোনা মহামারীতে বছর জুড়েই আলোচনা সমালোচনায় সরগরম ছিল দেশের স্বাস্থ্য খাত। সংক্রমণ, লকডাউন, টিকা কূটনীতি, টিকাদান, ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা সব মিলে বছরটি ছিল ঘটনাবহুল। করোনাকালে ভ্যাকসিন সংগ্রহ ও টিকাদান কর্মসূচি নিয়ে যেমন প্রশংসা করিয়েছে সরকার, তেমনি স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও অব্যবস্থাপনাও খবরের শিরোনাম হয়েছে। স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু। বছরের শুরুতেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকার প্রতি আগ্রহ বাড়ে মানুষের। উপহার হিসেবে ভারত থেকে আসে 20 লাখ ডোজ করোনার টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার প্রথম চালান দেশে আসার পর আশার আলো দেখে মানুষ। আকস্মিকভাবে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা দেয়া বন্ধ করে দেয় দেশটি। টিকা প্রাপ্তির নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ। প্রথম দফায় জরুরি সেবার সাথে জড়িত এবং বেশি ঝুঁকিতে থাকা 50 ঊর্ধ্ব মানুষকে টিকা দেয়া হয়। টিকা প্রাপ্তির সাপেক্ষে ধাপে ধাপে বয়স কমিয়ে সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনা হয়। এ সময় বিশ্বের টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হয় 17তম, যেখানে পৃথিবীর মাত্র 65টি দেশ সংগ্রহ করতে পারে করোনা টিকা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হয় দ্বিতীয়। তবে একসাথে বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU একদিনে এক ব্যক্তিকে 3 ডোজ টিকা দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়ে। সরাসরি 3 বার মোট। এপ্রিল-মে মাসে দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সব জেলায় বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। একদিনে দেশে করোনা ভাইরাসে মারা যাওয়ার রেকর্ড হয় আগস্টে 264 জনের। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একদিনে 75 লাখ টিকা দেওয়ার কর্মসূচি ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। প্রথম দিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলেও পরবর্তীতে মডার্না, ফাইজার ও সিনোফার্ম সহ নানা ধরনের টিকা কিনে এবং কোভ্যাক্সের মাধ্যমে সংগ্রহ করে সরকার। বছরের শেষের দিকে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার ঘোষণা নতুন মাত্রা যোগ করে। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়। প্রায় 4 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়ার মাইল ফলক ছোঁয়ে স্বাস্থ্য বিভাগ, আর 9 কোটি মানুষকে দেয়া হয় 1 ডোজ টিকা। বছরের শেষের দিকে বড় খবরটি আসে করোনার টিকা মানবদেহে প্রয়োগে দেশে তৈরি বঙ্গভ্যাক্সের অনুমোদন। সবকিছুকে ছাপিয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালিকের বিপুল অর্থবিত্তের খবর। এই দুর্নীতির অভিযোগে মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। শেষ রক্ষা হলো না সাবেক এই মহাপরিচালকের। দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ায় সাবেক ডিজি আবুল কালাম আজাদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। বছরের শেষ দিকে আক্রান্তদের চিকিৎসার জন্য উদ্ভাবিত হয় করোনার বড়ি মলনুপিরাভির। যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশ এটি ব্যবহারের অনুমোদন দেওয়ার পর দেশেও অনুমোদন পায় ওষুধটি। বছরের শেষে আবারও উদ্বেগ বাড়ে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের 2 জন খেলোয়াড়ও এতে আক্রান্ত হন। তবে নতুন ভ্যারিয়েন্টে মৃত্যুর সংখ্যা ছিল যুক্তরাজ্যে মাত্র 1টি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
আগামী 25 ডিসেম্বর থেকে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে শুরু হতে যাচ্ছে 10 দিনব্যাপী 21তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এই উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইকরার উদ্যোগে এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি। এবারের সম্মেলনে কিরাত পরিবেশন করবেন মিশরের বিখ্যাত কারি শাইখ তোহা আন-নোমানি, ইরানের কারি হামেদ আলী জাহেদ, ফিলিপাইনের কারি মোহাম্মদ নাজির আসগর, আফগানিস্তানের কারি রেজাই এবং বাংলাদেশের কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সহ দেশের খ্যাতনামা কারিরা। পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সহ শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ চট্টগ্রামের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ঝগরমান গ্রামের অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ইউনাইটেড গ্লোরি অফ বাংলাদেশ ইউজিবি ফাউন্ডেশন। পৌরসভার ঝগরমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 87 জন শীতার্তের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বি খন্দকার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সহ সভাপতি মানিক পাল ও সুশান্ত কুমার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ হিমেল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। সামনে করোনা সংক্রমণে আরেকটি ঝড় আসতে পারে বলে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভিয়েনায় সংবাদ সম্মেলনে সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক ডক্টর হ্যান্স ক্লক জানান, এরই মধ্যে যুক্তরাজ্য, পর্তুগাল ও ডেনমার্কে প্রধান সংক্রামক এখন এই ভ্যারিয়েন্ট। সবখানেই আক্রান্ত মানুষের সংখ্যা 3 দিন বাড়ছে 1.5 গুণ করে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় আবারও বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইইউভুক্ত দেশগুলো। বড়দিনের পরই সামাজিক দূরত্ব নিশ্চিতে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে তারা। করোনায় এখন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে স্পেন। দৈনিক আক্রান্তের সংখ্যা শিগগিরই 1 লাখ ছাড়াবে বলে আশঙ্কা করছে ফ্রান্স। সবশেষ একদিনে সেদেশে করোনা শনাক্ত হয়েছেন প্রায় 70,000 মানুষ। অন্যদিকে ওমিক্রনের উপযোগী করে নিজেদের টিকা আপডেটের প্রক্রিয়া শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিল্লার তিতাসে অনুষ্ঠিত হল বীর মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য র্যালি। এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য সেলিমা আহমদ। র্যালিতে তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিজয়ের 50 বছর স্লোগানে জাতীয় পতাকা হাতে র্যালিটি উপজেলা মাঠ থেকে করিকান্দি বাজারে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 8ম আসর মাঠে গড়াবে 20 জানুয়ারি। ক্রিকেট বোর্ডের এক সভা শেষে একথা জানান বিসিবি সভাপতি। এদিকে আকরাম খানের পদত্যাগের বিষয়ে বোর্ড প্রধান বলেন, বর্তমানে স্ট্যান্ডিং কমিটি নেই, অন্তর্বর্তীকালীন ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি, তাই তার পদত্যাগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মমিনুর রিপনের রিপোর্ট। বিপিএল শুরুর তারিখটা অনিয়মীয় ছিল। মিরপুরে হোম অব ক্রিকেটে পরিচালকদের সভা শেষে তারই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিসিবি সভাপতি। বিপিএল এর কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আপনারা যদিও প্রেস রিলিজ পেয়ে যাবেন, তারপরও বেসিক স্ট্রাকচার যেটা ছিল কি হচ্ছে না হচ্ছে ওটা সম্পর্কে একটা সেটা শুনেছি। জানুয়ারি 20 থেকে স্টার্ট করে ফেব্রুয়ারি 20-এর মধ্যে আমরা ফাইনালটা শেষ করে ফেলব। গতবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলে কোনো ধরনের প্রাইজ মানি ছিল না, তবে এবার থাকছে। এছাড়া দেশি বিদেশি ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী টাকার অঙ্কও ঠিক করে দিয়েছে কর্তৃপক্ষ। লোকাল প্লেয়ারদের জন্য আমাদের আউটসাইড নেগোসিয়েশন করলে তো যে কোনো প্রাইস নিতে পারে, বাট একটা আছে 70 লাখ, তারপরে 35 লাখ, তারপর 25 লাখ, তারপর 18, 12 এরকম করে আমাদের একটা স্ল্যাব। একদম না বলে দিচ্ছি না, না হওয়ার সম্ভাবনাটাই বেশি উদ্বোধনী অনুষ্ঠান। এদিকে আকরাম খানের পদত্যাগের বিষয়ে বোর্ড প্রধান বলেন, 24 ডিসেম্বর নতুন স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে, তখনই সাবেক এই অধিনায়কের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত হবে। এখনো কমিটি কাউকে দেয়নি,
কমিটি বানায়নি, কাজে এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল এটা তো শেষ হওয়ার পরে আবার ছাড়া যায়নি, সো ওই পিরিয়ডটা শেষ। দ্য অনলি থিং ইজ, হ্যাঁ, এই ইন্টারিম পিরিয়ডটা আকরাম চালিয়ে যাচ্ছে। সো আমিও আপনাদের মিডিয়াতে দেখে, আমার সাথে কথা হয়নি এর আগে, মিডিয়া দেখে আমি ভেবেছিলাম বোধহয় এই সময়টাও থাকতে চাচ্ছে না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো না, এই সময়টা না। বিপিএলের এবারের আসরেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 3টি ভেন্যুতে। প্রতিদিন 2টি করে খেলা মাঠে গড়াতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। জাপানকে হারিয়ে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতল দক্ষিণ কোরিয়া। প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করল নতুন চ্যাম্পিয়নরা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় জাপানকে 3-3 গোলে রুখে দেয় দক্ষিণ কোরিয়া। এরপর শুট আউটে 4-2 গোলে জিতে প্রথম শিরোপার উল্লাসে মাতে তারা। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতকে 1-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে শিরোপা জিতল বাংলাদেশ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। আগের প্রক্রিয়ায় ইসি গঠনের পক্ষে মত জাসদে। সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সার্চ কমিটি করার প্রস্তাব। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী বিএনপির সমাবেশ। হবিগঞ্জে পুলিশের সাথে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। 6 দিনের সফরে মালদ্বীপের প্রধানমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈত কর পরিহারের চুক্তিকাল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ছাত্রীরাও থাকতে পারবেন। লিগ্যাল নোটিশের পর আগের বিধান বাতিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।